আমি কিন্তু পদত্যাগ করিনি। সাংবিধানিক ভাবে এখনো কিন্তু ইংরেজ সরকার সম্পূর্ণ অবৈধ সরকার, আনকনস্টিটিউশনাল সরকার, তার কোনো ম্যান্ডেট নাই। কাজে আমাদের ওই ৭২ সংবিধান বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই দিন আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুল ইসলাম, আমার ছোট ৩ ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মতো 10 বছর, সেই রাজকে আমরা হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কামাল জামালের নবপরিত বধূ এবং আমার চাচা, একমাত্র চাচা শেখ আবুল হাসান মুক্তিযোদ্ধা সহ 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, সকলকে আমি স্মরণ করি। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে মমতা ভারতের অধিকার, ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র যা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগ্রাম করে গেছে, সেই সংগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অগণিত এবং 14 দলীয় নেতা অনেকে জীবন দিয়েছে। এইবারে যখন সেই একটা অবৈধভাবে ক্ষমতা দখল করবার বিরাট চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন করার যে চক্রান্ত, তার ফলে আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ যারা শিক্ষক, যাদেরকে নির্বিচারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষমতা দখলের জন্য একটা দীর্ঘদিনের চক্রান্ত চলছিল। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় এবং সেটা আমাদের পরিবারের সকল সদস্যকে। শুধু বেঁচে যাই আমরা 2টি বোন, রেহানা আর আমি। 6 বছর আমরা প্রবাসে থাকতে বাধ্য হই। এরপর আমরা আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি ফিরে আসি এবং ফিরে আসার পর থেকে আমি কিন্তু দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। এবং আওয়ামী লীগ তা হয়তো যারা জাতির পিতাকে হত্যা করেছিল, যারা ভেবেছিল যে এই হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, সেখানে আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে আসা এটা একটা বিরাট ছিল। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং জনগণের সমর্থন নিয়ে 5 বার আমরা সরকার গঠন করি এবং যখনই সরকার গঠন করি তখনই বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের জীবন মান উন্নতি করবার জন্যই কিন্তু আমরা কাজ করেছি এবং যার শুভ ফল দেশবাসী পেয়েছে। বাংলাদেশকে আমরা এমন ভাবে গড়ে তুলে যাচ্ছিলাম যেখানে দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছিল, যেখানে মানুষের দারিদ্র্যের হার কমে গিয়েছিল, মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল। মাত্র 15 বছর 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। আওয়ামী লীগ যদিও আমরা যৌথভাবে আমাদের মহাজোট এবং 14 দলীয় জোট নিয়ে আমরা সরকার গঠন করি, কিন্তু আওয়ামী লীগ এত সিট পাওয়ার পরও সকলের সঙ্গে মিলেই আমরা কাজ করা শুরু করি এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সামাজিক অধিকার নিশ্চিত করা, এটাই আমাদের লক্ষ্য ছিল। বাংলাদেশের ইতিহাসে 2009 সাল থেকে এই 24 সালের আগস্ট পর্যন্ত এই দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল
এত দীর্ঘ সময় বাংলাদেশে কখনোই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে না অতীতে। কিন্তু বারবার বাধা এসেছে। 2009 আমরা যখন নির্বাচনে জয়ী হলাম, 233টা সিট পেলাম, তখন কিন্তু চক্রান্ত হলো। সরকার গঠন করার সাথে সাথে 1.5 মাসও হয়নি, এর মধ্যে মিডিয়ার ঘটনা ঘটিয়ে সেখানে আমার সরকারকে উৎখাত করার বা আমাকে হত্যার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবং পরবর্তী যখন সফল হলো না, তখন এটার দোষ আমাদের উপর ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা এখনো অব্যাহত। অথচ সেই দিন ওই তারিক জিয়া সে ওই রাত্রে 45টা ফোন করেছিল। তার মা খালেদা জিয়া, যে দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না, সে সকাল 6টা-7টার মধ্যে বাসা থেকে বের হয়ে চলে যায়। ক্যান্টনমেন্টের বাসার থেকে সে অজ্ঞাত স্থানে পালিয়েছে। কেন গিয়েছিল, এটা একটা বিরাট প্রশ্ন। এবং সেই দিনই সকালে কিন্তু বিজয়ের ঘটনা ঘটে, যে ঘটনা আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা মোকাবেলা করি। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের অনেকে মারা যায় এবং যে কজন আর্মি অফিসার মারা গেছে, ওই 57-56 জন আর্মি অফিসারের মধ্যে প্রায় 45 জনই কিন্তু আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমাদের নারকের মানে ভাই, চাচাতো ভাই, আমাদের পঞ্চগড়ে এমপি মেয়ের জামাই, মালিক উকিল সাহেবের নাতি জামাই, লুৎফুর রহমান সাচ্চু ভাই, তার আপন ফুফাতো ভাই ছিল দিদি। কাজে হিসাব করে দেখা যায় যেখানে যেন এই আওয়ামী পরিবারের সদস্যদেরকে বিজয়ের রাখাটা একটা ডাম্পিং করারই বোধহয় উদ্দেশ্য ছিল, এবং যা পরবর্তীতে তাদের এইভাবে হত্যা করা হয়। আমরা সেই বিচারও করি, যুদ্ধ অপরাধীদের বিচার করি, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দোষর ছিল। 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, এরপর থেকে যারা আমাদের মা বোনদেরকে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, সারা দেশে গণহত্যা চালিয়েছে, যা প্রতিটি ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের নেতাগুলি কারো কোনো বাড়ি ঘর ছিল না, সব জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করা হয়েছিল। 1 কোটি মানুষ শরণার্থী, 3 কোটি গৃহহীন মানুষ। এই বিচার 15 আগস্ট জাতীয় পতাকা হত্যার পর এই যুদ্ধাপরাধীদের জিয়াউর রহমান ক্ষমতায় বসায়। যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই গোলাম আজম তাকেও দেশে ফিরিয়ে আনে, আর খালেদা জিয়া তাকে নাগরিকত্ব দেয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছিল, যে কেউ তাদের বিচার করতে পারবে না। আল্লাহ রহমতে তাদের তো আমরা বিচার করেছি ক্ষমতা আসার পর। কাজে বিচারহীনতার যে একটা চর্চা বাংলাদেশে ছিল, সেটা অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রাপ্তি, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আমরা আওয়ামী লীগ ক্ষমতা থেকে সেটা নিশ্চিত করি। সাথে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশকে ডিজিটাল বাংলা হিসেবে আমরা প্রতিষ্ঠা করি। ঘরে ঘরে বিদ্যুৎ দেই, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, বহুমুখী শিক্ষা, ট্রেনিং, কারিগরি শিক্ষা, নানামুখী ব্যবস্থা দিই। রাস্তাঘাট, পুল, ব্রিজ সহ একবার বিমান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর বিধ্বস্ত ছিল। আমরা প্রতিটি জিনিস আধুনিক ভাবে গড়ে তুলি। 2009 সালে সরকার আসার পর থেকে 24 পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশকে যেভাবে উন্নত করেছিলাম, যেখানে বিএনপির আমলে বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় ছিল মাত্র $543, সেখানে আমরা 5 গুণ বৃদ্ধি করে $2,793 মার্কিন ডলারে উন্নীত করি। যে বাজেট ছিল মাত্র 62,000 কোটি টাকা, 7,93,000 কোটি টাকার বাজেট আমি এবারে দিয়ে এসেছিলাম। এইভাবে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সারা বিশ্বের 25তম দেশ হিসেবে বাংলাদেশকে সম্মান দেওয়া হতো, এবং আশা করা হয়েছিল যে বাংলাদেশের এই অর্থনীতি আরো মজবুত হবে এবং 25তম অর্থনীতির দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করবো। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের যেটা সবসময় লক্ষ্য ছিল যে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশে হতদরিদ্রের হার যা ছিল প্রায় 25.1 ভাগে, আমরা তার 5.6 ভাগে নামিয়ে আনি। আর দরিদ্রের হার যেখানে 41 ভাগ, আমরা 18.7 ভাগে নামিয়ে আনি।
সাক্ষরতার হার যেখানে ছিল মাত্র 45%, আমরা 78.7% তা উন্নীত করি। প্রতি বছর জানুয়ারিতে বিনামূল্যে আমরা ছাত্রছাত্রীদের বই বিতরণ করতাম। অত্যন্ত দুঃখের বিষয়, এইবারে এই একটা যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট খুনি জঙ্গিবাদী ইউনূস ক্ষমতা আসার পর সে বই দিতে পারেনি। এটা সত্যি একটা লজ্জার কথা। সরকার ইউনূসের দুই গালে জুতা মারা তালে তালে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার উপর তারা সংস্কার করবে। আর এছাড়া এই যে সমন্বয় কয়েকটা ইউনূসের চারা চামুন্ডা এবং নিজেই তো মাস্টার মাইন্ড এই খুন খারাপি করার, আমাদের সংবিধান ফেলে দেবে, স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করে দেবে, জাতীয় সঙ্গীত বাতিল করবে, নানা ধরনের উদ্ভট কথা শুনতে হয়। ওরা কারা? কি অধিকার আছে? তার কি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে? হাতে অস্ত্র, অজস্র অর্থ পেয়েছে, সে অস্ত্র অর্থ দিয়েই তারা এই চক্রান্তটা করেছে, সেটা আমরা জানি। কারোর পিছনে আমাদের জানা আছে। তো চক্রান্ত করেই তারা দেশকে একটা ধ্বংস করা, স্বাধীনতাকে নস্যাৎ করা। আজকে সংবিধান না থাকলে, স্বাধীনতা ঘোষণা না থাকলে, আর তারা তো বাংলাদেশে থাকে না, তখন তো পাকিস্তানের একটা প্রদেশ হয়ে যায়। এখন আমরা দেখি এই ইউনূসের পাকিস্তানের প্রতি তার যে ধরন মনে হচ্ছে পারলে ওই পাকিস্তানদের পা চাটে। নিজেরা নিজেদেরকে পাকিস্তানিদের অত এই হানাদার বাহিনী এই দেশের কত অপকর্মস্থ তাদের এখন পা চাটা শুরু করেছে। এর থেকে লজ্জার, এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? যে প্রবৃদ্ধি আমি যখনই সরকার এসেছি তখনই আমরা বৃদ্ধি করেছি এবং সাথে মানুষের আয় আমরা বৃদ্ধি করেছি। আজকে তা কমিয়ে কোথায় যে দাঁড়িয়েছে আপনারা দেখেন। যেখানে মাত্র 5% ছিল প্রবৃদ্ধি 2006 সালে, আমরা 7.25 প্রবৃদ্ধি অর্জন করেছিলাম 2023 সালে। সে কোভিড মোকাবেলা করে সে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, স্যাংশন, কাউন্টার স্যাংশন ইত্যাদি সব মোকাবেলা করেও 2023 সালে আমাদের প্রবৃদ্ধি 7.25 উন্নীত করি এবং আমরা বাজেট সব দিয়ে আসি। আর এখন 24 সালে এসে আমরা কি দেখলাম? প্রথম কোয়ার্টার যেটা দিয়েছে মাত্র 1.8% প্রবৃদ্ধি। আমার প্রশ্ন, এত বড় এত বিজ্ঞজন বাংলাদেশের সবসময় এত কথা বলেছেন, আমাদের সময় এত অর্থনীতিবিদ, এত অ্যানালাইসিস থেকে শুরু করে এরা সব গেল কোথায়? এখন কথা বলে না কেন? আওয়ামী লীগের সময় নাকি কিছুই হয় নাই, কোনো কিছুই তাদের ভালো লাগে নাই। কদিন আগেও শ্বেতপত্র দিয়ে কত কথা শোনালো। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধি কেন এত কমে গেল? $26 বিলিয়ন আমরা রেখে আসছি আমাদের রিজার্ভে, গেল কোথায় সে অর্থ? 20 লক্ষ মেট্রিক টন খাদ্য রেখে এসেছি। 1 কোটি পরিবারের জন্য স্বল্প মূল্যে খাদ্য কিনতে পারে টিসিবির কার্ড আমি দিয়ে এসেছি। মাত্র 30 টাকায় তারা চাল কিনতে পারবে এবং অল্প পয়সায় ডাল তেল যাতে নিতে পারে, তাদের জীবনটা যাতে সহজ হয়, যারা স্বল্পোন্নত মানুষ বা স্বল্প আয়ের মানুষ, আমরা সেই ব্যবস্থা করে এসেছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা আমরা দিয়েছি। মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং ভাতা দিয়েছি। ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া, উচ্চশিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীন গৃহহীনদেরকে বিনামূল্যে 2 কাঠা জমি ঘর দিয়ে বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত করব। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছে। আজকে সেই টাকাগুলি দেয়নি কেন? সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ। গেল কোথায় টাকা? তাহলে আমি তো বাজেটের সকাল রেখে এসেছি, এত খাদ্য রেখে আসলাম, তা গেল কোথায়? সেই টিসিবি করতে আমরা যে পারিবারিক
কার্ড দিয়েছে, সেখানে আজকে দেখলাম নিউজে যে চাল দেওয়া হবে না। কেন চাল দেওয়া হবে না? আমি দিতে পারলে তুমি ইউনূস মিয়া এত বড় বড় কথা বলে আসলা ক্ষমতায়, আর তার উপদেষ্টারা কেউ অধিকার, কেউ পরিবেশ, নানা ধরনের এনজিও করে আসো, তো কেন তোমার চাল দেবে না মানুষকে? কারণ চাল বন্ধ করা হলে তার জবাব দিতে হবে। বাংলাদেশে যেখানে দুর্ভিক্ষ ছিল, সেখানে আওয়ামী লীগ আসার পর সারা দেশের উন্নতি শুধু না, মানুষের 2 বেলা না 3 বেলা 4 বেলা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আর আজকে আমরা মাত্র এই 4 মাসের মধ্যে দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে? বাংলাদেশের মানুষ এখন ডাস্টবিনে থেকে খাবার কুড়িয়ে খায়, রাস্তার পাশে ময়লা খাবার ফেলে দিয়েছে, সেখানে থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, আর পাশে কুকুরও সেখানে খাবার খাচ্ছে। মাত্র এই 4 মাসের মধ্যে বাংলাদেশ এমন অবস্থা নিয়ে গেল কেন? সে জবাব জনগণের কাছে তাদের দিতে হবে, এর জবাব দিয়ে থাকতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবকিছু দেখতে হয়, সে দক্ষতা লাগে। আজকে রাষ্ট্র পরিচালনা সব ব্যর্থ, শুধু পড়েছে কি প্রায় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, আহত করেছে। যাকে ধরবে তাকে না পেলে সে ছাত্রলীগের মা নামাজ পড়ে তাকে সেখানে হত্যা করেছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে। না হলে 1 কোটি প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। দেশটাকে এইভাবে ধ্বংসের দিকে কেন নিয়ে গেল? প্রবাসে আপনারা থাকেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন প্রবাসীরা বাংলাদেশের কথা শুনলে সম্মান দেখাতো, বাংলাদেশ উন্নয়নের বিস্ময়তা ছিল, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ছিল। আর আজকে আমরা কি দেখি? যত জঙ্গি সন্ত্রাসী, এই যে হলি আর্টিজানের জন্য আক্রমণ হলো, এই ইটালির কয়েকজন নাগরিক মারা গেল, সেখানে জাপানের মারা গেল, আমাদের দেশে মারা গেল, 29 জন লোক সেখানে মারা গেল। সেই জঙ্গিদের আমরা গ্রেপ্তার করলাম, শাস্তি দিলাম, ইউনূস ক্ষমতায় এসে তাদেরকে মুক্ত করে দিয়েছে। যত সন্ত্রাসী জঙ্গি যারা ছিল সবাইকে, দুর্নীতিবাদ যারাই সাজাপ্রাপ্ত আসামি, তারা সব মুক্ত। জেলখানা খালি, জেলখানা ভরলো কাদের দিয়ে? আওয়ামী লীগ এবং 14 দলের নেতা কর্মীদের বন্দী করে জেলখানা ভরেছে। অপরাধটা কি? আমাদের গরিবের পেটে খাবার দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি, বাংলাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা উন্নয়ন নিয়ে গেছি। আমার গ্রাম, আমার শহর, গ্রামকে তো শহরে রূপান্তর করার আমরা সাফল্য অর্জন করেছি। তাহলে আমাদের অপরাধটা কোথায়? নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে, নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেই চক্রান্ত মোকাবেলা করে যখন ক্ষমতা আসলাম, তখনই বুঝতে পেরেছি যে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। তার মূল কথা হচ্ছে এই ইউনূস সহ এরা। যখন এই কোটা আন্দোলন হয় তখন আমি বলেছিলাম যেটা কোটা আন্দোলন না, কারণ তখন তো কোটা ছিলই না, তাহলে আন্দোলন কিসের? সব দাবি মানা হলো। আমি প্রকাশ আহ্বান করলাম, তোমরা আসো গণভবনে কথা বলো না। তখন আমি আমাকে সকলকে বলছিলাম যে আন্দোলন, সে আন্দোলন এটা সরকার উৎখাতের আন্দোলন। শুধু সরকার উৎখাত না, আমরা 2 বন্ধু 15 আগস্ট বেঁচে গিয়েছিলাম, আমাদের 2 জনকে হত্যা করবে, এটা ছিল তাদের সেই আন্দোলন। এখনো সেই চক্রান্ত। আমি কিন্তু জীবনের পথ পালিয়ে আসার লোক না, কিন্তু আমি যদি ক্ষমতা থাকতে যেতাম, আর ওদের হাতে যে পরিমাণ অস্ত্র ছিল, ওই আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা মারা গেছে, যে বুলেট 7.62 বুলেট ব্যবহার করা হয়েছে, সে অস্ত্রগুলি কোথায়? কেন সে অস্ত্র উদ্ধার করা হচ্ছে না? আমি যৌথ বাহিনী এখন আছে, সেনাবাহিনীও আছে মাঠে, র্যাব আছে, পুলিশ আছে,
450 পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছে, পুলিশদেরকে ভিতরে ফেলে পুড়িয়েছে এবং পুলিশদেরকে যে হত্যা করেছে তার একজন সমন্বয়ক ইউনুসের এক চালা, সে নিজেই মুখেই বলেছে যে যদি পুলিশ না মারতো আর মেট্রো রেলে আগুন না দিত তাহলে বিপ্লব সফল হতো না। আর কয়েক জায়গায় দেখলাম বিএনপির এক নেতা সিরাজগঞ্জের কোন ইউনিটের সেক্রেটারি, সে বলছে যে পুলিশকে মেরে তাদের মেরুদণ্ড যদি না ভাঙতো তাহলে তাদের এই আন্দোলন পুলিশকে মেরে তাদের মেরুদণ্ড যদি না ভাঙতো তাহলে তাদের এই আন্দোলন সফল হতো না। তার মানে এনায়তপুরে যে হত্যাকাণ্ড ঘটলো পুলিশের, একটা প্রেগনেন্ট মহিলা, সে নারী পুলিশ মাপ চাচ্ছে, বলছে ভাই আমার পেটে বাচ্চা, আমাকে মারবেন না, তাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করলো। তাহলে এরা তো স্বীকার করে নিচ্ছে যে তারাই হত্যা করেছে। তো এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয় না কেন? আওয়ামী লীগের প্রায় 30,000 মতো মামলা, প্রায় কয়েক লক্ষ আসামি, সব আওয়ামী লীগের সব নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সহযোগী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যারাই আছে, মহিলা লীগ, সবাই সব হত্যা মামলা দিয়ে আমাদেরকে মামলা দিয়ে রেখেছে। কেউ প্রত্যেকের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালাও পোড়াও, এমপি হোস্টেল থেকে শুরু করে সকলের নেতাদের বাড়িঘর, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই হামলার শিকার আর মামলা। যারা অপরাধী তাদের ধরে না। এই হলো বাংলাদেশের এখনকার চিত্র। এর উপর সমানে টাকা ছাপাচ্ছে, অনেক শর্ত মেনে নিয়ে ঋণ নিয়ে দেশের মানুষকে ঋণগ্রস্ত করছে। তার উপর আবার দিল, একে তো জিনিসের দাম বেশি, প্রবৃদ্ধি নেমে গেছে 1%, মূল্যস্ফীতি 14%-এর উপরে, যেখানে আমরা আপনার মধ্যে ধরে রেখেছিলাম। আর বিনামূল্যে আমরা তো খাদ্য দিচ্ছিলাম, টাকা দিচ্ছিলাম, স্বল্প টাকা খাবার দিচ্ছিলাম, মানুষ বেঁচে ছিল, খাবারের হাহাকার তো ছিল না। ওএমএস এ আমরা অল্প মূল্যে খাবার দিতাম, এখন চাল দিতে পারবে না, এটা দিতে পারবে না, ওটা দিতে পারবে না, তার উপর আবার ভ্যাট ট্যাক্স বসালো। পার্লামেন্ট বা আইন করা ছাড়া কখনো ট্যাক্স বসানো যায় না। ট্যাক্স কমানো যায়, এসআরও দিয়ে নির্বাহী ক্ষমতা বলে ট্যাক্স কমানো যায়, কিন্তু ট্যাক্স বসাতে গেলে, কর আরোপ করতে গেলে আইন লাগে, পার্লামেন্টে পাশ করতে হয়। এই নোবেল লরেট কি তাও জানে না? সেটুকু জ্ঞানও নাই? বা তার যে অর্থ উপদেষ্টা, সে কি এগুলি জানে না? আর সমানে যে টাকা ছাপানো, আমি 15 বছরে যে পরিমাণ টাকা না ছাপানো হয়েছে, মাত্র 3 মাসের মধ্যে তার কয়েক গুণ বেশি টাকা ছাপিয়ে ছাপিয়ে তারা কি করছে? এত টাকা কোথায় গেল টাকা? আজকে ভ্যাট দেওয়ার ফলে কি হচ্ছে? সকল রেস্তোরাঁ থেকে বসে শুরু করে মানে মোবাইল ফোন, তার উপরে ইন্টারনেটের উপরে মানুষের পোশাক পরিচ্ছদ, ফলমূল, তৈরি তরকারি যা কিনতে যাবে সবকিছুর উপরে ট্যাক্স ভ্যাট বসানো। এমনকি ঔষধ, সেই স্থানীয় যে ব্যবসায়ী ও সেইখানেও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। ঔষধও যে মানুষ সস্তায় খাবে তাও না। সামনে রোজা, খাবার দাবার, ঈদ, উৎসব সব মানুষের শেষ হয়ে যাবে। বাজার দোকানে কিনতে গেলে যেখানে 5% ভ্যাট ছিল আমরা দিয়েছিলাম, সেখানে 15%, কোথাও 60% করে রেখে দিয়েছে। এত হারে এভাবে বাড়ানোর অর্থটা কি? সাধারণ মানুষের পকেট খালি, আর ইউনূস আর তার চেলা চামুন্ডা আর উপদেষ্টা তাদের পকেট ভারী। শেয়ার মার্কেট তো শেষ। এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে তারা ঠেলে দিচ্ছে। সামনে রোজা, আমি জানি না এবার রোজার কি অবস্থা হবে। প্রত্যেকটা ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, তাদের উপর জুলুম চলছে, এলসি খুলতে পারছে না, কোন আমদানি বা রপ্তানি ঠিক মতো করতে পারছে না। ব্যাংকগুলিরও ওই একই অবস্থা। এমন অবস্থা হচ্ছে যে ব্যাংকগুলি সব দেউলিয়া হয়ে যাবে। আমরা যেখানে সবকিছু অত্যন্ত চমৎকার ভাবে পরিচালনা করেছিলাম,
মানুষের ভিতরে একটা আনন্দ ছিল, একটা স্বস্তি ছিল, নিরাপত্তা বোধ ছিল। আজকে সেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, নিরাপদে চলতে পারে না, চুরি ডাকাতি প্রত্যেকদিন। আজকেও আপনার খবর নিয়ে দেখান, সেই মগবাজারের দিকে একটা মানুষ ঘরের মধ্যে দিয়ে তাকে কুপিয়ে মেরে এসেছে। গতকালকে পরশুদিন বরিশালে আমাদের যুবলীগের নেতাকে এমন ভাবে কুপিয়েছে, টাকা চাঁদা চেয়েছে, দিতে পারেনি, মেরে দিয়েছে। আজকে ঠিক একই ঘটনা ঢাকা শহরে ঘটেছে। সারা বাংলাদেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। এই যে জঙ্গিদের ছেড়ে দেওয়া আর এই যে যাদেরকে লালন পালন করে যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ইউনুস তো প্রায় 1000 মতো মোটরসাইকেলই কিনে দিয়েছে এই আন্দোলনের নামে, যেখানে সেখানে জ্বালা পোড়া ভাঙচুর যাতে করতে পারে। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। কিশোরগঞ্জ তাদের সবাইকে ব্যবহার করা হচ্ছে। তো এই অবস্থায় দেশকে আজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেল কেন? আমি দিন রাত পরিশ্রম করে বাংলাদেশটাকে একটা মর্যাদা নিয়ে এসেছিলাম, একটা উন্নয়নের পথে নিচ্ছিলাম, ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এবং 2020 সালে যখন জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 2021 সালে যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করি, তখনই আমাদের যে রূপকল্প 2021 সেটা সফল বাস্তবায়ন করে বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম। যেখানে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে সর্বোন্নত দেশ করে রেখে যান। এরপর তো বাংলাদেশ এগোতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই না বাংলাদেশ এগিয়েছে এবং আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়ে সেটা বাস্তবায়নের জন্য আমি কমিটি করেছি, সেখানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি 2021 থেকে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। আজকে সবকিছু শেষ করে দিল, ভবিষ্যৎও শেষ, বর্তমানও শেষ। কোথায় যাবে দেশের মানুষ? হ্যাঁ, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। 21 আগস্ট গ্রেনেড হামলা করা হলো, তার আসামি সেই 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার তখন তারা তদন্ত করে এবং বিচার শুরু হয়। সেই বিচারে যারা সাজাপ্রাপ্ত তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে এবং তাদের কাউকে আবার উপদেষ্টাও করে ফেলেছে। বুঝিয়ারে যারা হত্যাকাণ্ড করেছিল তাদের বিচার করেছে এবং তাদেরকেও জামিন দেবে, তাদেরকেও ছেড়ে দেবে, সেই প্রচেষ্টা। আর সব দোষ উল্টো আমাদের উপর চাপানোর চেষ্টা। সবকিছুতেই সব কে করছে? আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের বড় দোষ, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের বড় দোষ, আওয়ামী লীগ গরিবের পিঠে ভাত দিয়েছে। আওয়ামী লীগ দারিদ্রের হার কমিয়েছে, মানুষের জীবন মান উন্নত করেছে। এবং বাংলাদেশের মানুষের যদি জীবন মান উন্নত হয় তো এনজিওরা মোটা অঙ্কে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে পারবে না। সেই জন্যই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সারা দেশে আজকে হাহাকার, লেখাপড়ার কোন ঠিক নাই। আওয়ামী লীগের ছেলে মেয়ে হলে তারা পড়াশোনা করতে পারবে না, মুক্তিযোদ্ধা সন্তান হলে তারা পড়াশোনা করতে পারবে না, তাদের নাতিপুতিদের পড়তে দেবে না, নাম কেটে দিচ্ছে। আর পুলিশের উপর নির্যাতন, সরকারি কর্মচারীদের উপর নির্যাতন, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা উচ্চ পদে তাদের উপরও জুলুম চলছে, তাদেরও নোটিশ, তাদেরও পাসপোর্ট বাতিল। কোন সেক্টরে কাউকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না। কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, এই জঙ্গির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা আমি কে তুমি কে। শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। জনমত সৃষ্টি করে আপনাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের সাথেও যোগাযোগ করে এই দেশকে এই জঙ্গি ফ্যাসিবাদ ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ কাজ করবেন
এবং দেশের ভিতরে যারা এখন নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহস দেন এবং জনমত সৃষ্টি করে যত দ্রুত এদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। আমি কিন্তু পদত্যাগ করিনি, সাংবিধানিক ভাবে এখনো কিন্তু ইংরেজ সরকার সম্পূর্ণ অবৈধ সরকার, আনকনস্টিটিউশনাল সরকার, তার কোনো ম্যান্ডেট নাই। কাজে আমাদের ওই ৭২ সংবিধান বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। বঙ্গবন্ধুর ভবন যেটা স্মৃতি জাদুঘরে আমরা রূপান্তর করেছিলাম, আমরা দুর্গন্ধ কিছু ভোগ করতে যাইনি, আমরা তো জনগণকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিতাম, যারা আমাদের আহত নিহত নেতা কর্মী সেগুলো গ্রেনেড হামলা যারা হতো আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিতাম। কোভিডের সময় কোভিডের মানুষকে সাহায্য করার জন্য এই ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা ফান্ড তৈরি করে দিই। ভূমিহীন গৃহহীন মানুষের ঘর করার জন্য জমি কেনা প্রজেক্টে টাকা দেওয়া ছিল না, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে 5 কোটি টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করে দিই। তাতে অনেকে ব্যবসায়ী অনেকে আবার অনুদান দেন, যার মাধ্যমে আমরা ভূমি কিনে গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর করে দিতাম। বঙ্গমাতা হসপিটাল, সে হসপিটালে তারা আক্রমণ করেছিল, যেটা মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার এবং আমি যৌথভাবে উদ্বোধন করি এবং মালয়েশিয়া কেপিজে হাসপাতাল তারা এটা পরিচালনা করতো যৌথভাবে। সেখানে থেকে টাকা দিয়ে একটা ফান্ড করা হয়, কারণ অনেক লেবার তারা যাতে চিকিৎসা পায় তার জন্য বিনামূল্যে যখনই অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে চিকিৎসা করা যায়, টাকা যদি চাপ না দেওয়া যায় তার জন্য ট্রাস্টের থেকে টাকা দিয়ে একটা আলাদা ফান্ড করে দেওয়া ছিল, অন্তত ওই টাকা দিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করতে পারত। সেটা আমরা করে দিয়েছিলাম। সেখানে নার্সিং স্কুল করা হয়েছে, একটা মেডিকেল কলেজ করবার জন্য আমরা কাজ শুরু করেছি, তার জন্য ফান্ড আমি জোগাড় করে রেখেছিলাম। বঙ্গবন্ধুর একটা ভবনের স্মৃতি জাদুঘর করেছি, হল বিজ্ঞাপন করে দিয়েছিলাম এবং পাশে একটা লাইব্রেরির কাজও আমরা শুরু করেছি এবং শিশুদের জন্য বিশেষ করে শিশুদের লাইব্রেরি ওখানে হবে। আজকে সব পুড়িয়ে দিয়েছে, সব শেষ। সারা দেশটাকেই জ্বালিয়ে পড়েছে সরকার, আর মানুষগুলো এখন পেটের ক্ষুধার জ্বালায় চলছে, ক্ষুধার আগুনে মানুষ এখন ছটফট করে। কাজে এদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যা যা করার সেটা করবেন ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে পাশে দাঁড়িয়ে আবার তাদের কল্যাণে কাজ করে যাব আজকে আমার এটাই। আপনারা সবাই মিলে কাজ করে যান। জানুয়ারি মাসের 10 তারিখে জাতির পিতা সেই পাকিস্তানি কারাগার থেকে ফিরে এসেছিলেন। দেশকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে কিন্তু উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম, কিন্তু আজকে সব শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে আমরা আমাদের এই মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, এটা আমরা এভাবে শেষ হতে দিতে পারি না। কাজে আজকে এই প্রত্যয় নিতে হবে, এই প্রতিজ্ঞা নিতে হবে যে জাতির পিতার আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলবো। এই দুঃশাসনের কবল থেকে বাঙালি জাতিকে মুক্ত করব। বাঙালি জাতির জন্য বাংলাদেশের জনগণের জন্য শান্তিতে নিরাপদে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। এবং সমস্ত মামলা মিথ্যা মামলা দিয়ে রেখেছে, এই মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা কর্মী যারা জেলে তাদেরকে মুক্তি দিতে হবে এবং চাল ডাল তেল লবণ সব প্রত্যেকের জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আওতায় আনতে হবে এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে বই, বিনামূল্যে ঘর যা যা আমরা দিতাম সেগুলো আবার পুনরায় সে ব্যবস্থা নিতে হবে। ওই 4 লক্ষ টাকার কম্বল বিলাতে 8 লক্ষ টাকা খরচ,
আমরা বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তন দিবস হিসেবে আওয়ামী লীগের, ছাত্রলীগ, আমাদের সহযোগী সংগঠন, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সবাইকে আমরা নির্দেশ দিয়েছিলাম দরিদ্রের পাশে দাঁড়াবেন, শীত বস্ত্র বিতরণ করবেন। তারা ঠিক সেই কাজটাই করেছে। আমাদের ওই 4 লক্ষ টাকার কম্বলে 8 লক্ষ টাকার হেলিকপ্টার ভাড়া করতে হয়নি। পায়ে হেঁটে হেঁটে আওয়ামী লীগের নেতাগুলো বাড়ি বাড়িতে মানুষকে সাহায্য দিয়ে আসছে এবং এটা অব্যাহত থাকবে। আমরা আছি মানুষের পাশে, আপনারা পাবেন। আমাদের নেতাগুলো তো নিঃস্ব হয়ে গেছে, তাদের তো কিছু নেই, তারপরেও এখন এই দুঃসময় মানুষের পাশে তারা দাঁড়ায়। ওরা ছাত্রলীগ নিষিদ্ধ করে। ছাত্রলীগ নিষিদ্ধ করবে ওরা কারা? যার ক্ষমতার বৈধতা নাই। আর বৈধ সরকার ইউনূস যা অর্ডার দেবে সবই অবৈধ। কাজে তার প্রত্যেকটা সিদ্ধান্তই অবৈধ, প্রত্যেকটা সিদ্ধান্তই হচ্ছে দেশদ্রোহী। কাজে এটা মানার কোনো দরকার নাই, এটা কোনো মানুষ মানতে পারে না। কাজে এর প্রতিকার অবশ্যই হবে ইনশাআল্লাহ, এটা আমরা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব ভাই। আপনাকে একটু ধন্যবাদ দিয়ে আজকের এই সভা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় ধরে আপনার বক্তব্য দিয়েছেন এবং এখানে যারা পুরা ইটালি এবং ইউরোপ থেকে আসছেন তারা ধৈর্য সহকারে শুনেছেন। আমি আর সময় নষ্ট করতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দুটি মানুষের। জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনার কিছু হলে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিবাদ। ইউনূসের 2 গালে তুমি কে তোমার আমার ঠিকানা যমুনা।